জানিস আলপনা, এই ঝড় জলের রাতে একটা ভূতের গল্প হলে কিন্তু পুরো জমে যেত। এই সন্ধেবেলায় তুই আবার তেনাদের নাম করলি? আরে ছাড় তো, ভূত টুত বলে আবার কিছু হয় নাকি? তোর মতো আমিও আগে এই বিশ্বাস রাখতাম, কিন্তু সেদিন রাতের ঘটনাটা এখনও আমার মনে পড়ে। মনে পড়লেই ভয় শিউরে উঠি। বন্ধুর মায়ের অসুখের খবর পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে ভাবতেও পারিনি। কেন রে, সেদিন কি এমন ঘটেছিল? হ্যাঁ, আজ তোকে সেই ঘটনাই বলবো। সেদিন আমার বন্ধুর মায়ের অসুখের খবর পেয়ে আমি ট্রেনে করে যাচ্ছিলাম। ট্রেনটা পলাশপুর স্টেশনে এসে যখন দাঁড়ালো, রাত তখন প্রায় 1টা হবে। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। তৃপ্তি, মানে আমার বন্ধু, ওর আসার কথা ছিল, কিন্তু আসেনি। ভাবলাম তাহলে কি ট্রেন লেটের খবর শুনে ফিরে গেছে, নাকি ওর মায়ের শরীরটা আবার... না, আর ভাবতে পারছি না। এক্ষুনি তৃপ্তির বাড়ি পৌঁছাতে হবে। প্ল্যাটফর্মের বাইরে এসে এদিক সেদিক দেখতে লাগলাম, যদি কোনো গাড়ির ব্যবস্থা হয়। যদিও এত রাতে এই ধরনের আশা করা সম্পূর্ণই বৃথা। তবুও চিরাচরির নিয়ম ভেঙে হঠাৎ আমার চোখে পড়ল একটা রিকশা যেন দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতেই দেখলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক রিকশায় বসে আছে। ও ভাই, যাবে? আপনি আলপনা দিদিমণি না? লোকটার মুখেই নিজের নামটা শুনে একটু অবাকই হলাম। হ্যাঁ, মানে আপনি কিভাবে? আরে আপনার জন্যই তো আমি বসে আছি। আপনার বন্ধু তৃপ্তি দিদিমণি তো আমাকে পাঠিয়েছে। উনি একটা বিশেষ জরুরি কাজে আসতে পারেননি। আমাকে দায়িত্ব দিয়েছে আপনাকে ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার। আপনি রিকশায় উঠে বসুন। মনে মনে এটা ভেবে খুব খুশি হলাম, তৃপ্তি নিজে আসতে পারেনি ঠিকই কথা, কিন্তু একটা রিকশা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই, চলো। তা দিদিমণির থাকা হয় কোথায়? আমার গ্রাম মহেশপুর। বাবা, সে তো অনেক দূরে। তা তৃপ্তি দিদিমণির সঙ্গে আলাপ হলো কিভাবে? আসলে তখন তোমাদের এই পলাশপুরে স্কুল কলেজের কোনো ব্যবস্থাই ছিল না, তাই তৃপ্তিকে পড়াশোনার জন্য আমাদের মহেশপুরের স্কুল কলেজেই ভর্তি হতে হয়েছিল। আমরা তো একই স্কুল কলেজে পড়াশোনা করেছি, তখন থেকেই আমাদের বন্ধুত্বের সূত্রপাত। ও বাবা, একেবারে ছোটবেলাকার বন্ধু। একদমই তাই। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম পাঁচু। আচ্ছা পাঁচুদা, রিক্সাটা একটু জোরে চালালে হয় না? আসলে অনেক রাত হয়ে গেছে তো, যত শীঘ্র সম্ভব তৃপ্তির বাড়ি পৌঁছানো দরকার। তা যা বলেছ দিদিমণি, এই দেখো তাহলে। এইটা বলা মাত্রই পাঁচুদা ঝড়ের গতিতে রিক্সা চালাতে শুরু করলো। কোনো মানুষের পক্ষে এত জোরে যে রিক্সা চালানো সম্ভব, এ আমার জানা ছিল না। রিক্সার গতির দরুন আশেপাশে গাছপালা, ঝোপঝাড় সব কিছু যেন ধোঁয়ার মতো লাগতে শুরু করেছে। চোখে যেন কিছুই ঠাহর করতে পারছি না। একসময় মনে হলো রিক্সার চাকাগুলো যেন গ্রামের মেঠো পথকে স্পর্শই করছে না, সমস্ত রিক্সাটা যেন শূন্যে ভাসছে। এই সময় একটা দৃশ্য দেখে আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। রিক্সায় ওটা কে? একটা আস্ত হাড় কঙ্কাল, গায়ে এতটুকু মাংসের লেশ মাত্র নেই। পাঁচুদা, পাঁচুদা কোথায় গেল? মাগো! আলপনা, এই আলপনা। কে? আমি তৃপ্তি। তুই এখন আমাদের বাড়িতে আছিস।
আমি এখানে কি করে? আজ ভোরে সদর দরজা খুলতে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে দরজার সামনে পড়ে আছিস। তারপর গ্রামের কিছুজন মিলে তোকে ধরাধরি করে ঘরে নিয়ে আসি। কি ব্যাপার বলতো? তোর তো কাল সন্ধেবেলা আসার কথা ছিল। গতকাল ট্রেন লেট করায় তোদের গ্রামে আসতে প্রায় রাত 1টা বেজে যায়। তারপর তোর পাঠানো রিকশায়, মানে পাঁচুদা রিকশা করেই তো আসছিলাম। দাঁড়া দাঁড়া, আমার পাঠানো পাঁচুদার রিকশায়? হ্যাঁ, এটা ঠিকই। গতকাল সন্ধেবেলায় পাঁচুদার রিকশা করেই আমার তোকে স্টেশন থেকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ গতকালই দুপুরবেলা পাঁচুদা বাস চাপা পড়ে মারা গেছে। তারই সৎকার্য সম্পন্ন করতে গিয়েই কাল আমি তোকে স্টেশন থেকে আনতে যেতে পারিনি। তাহলে পাঁচুদা তোকে কিভাবে? তৃপ্তির মুখে এইসব কথা শুনে ভয়ে আমার সারা শরীর শিউরে উঠেছিল। মুখ দিয়ে একটাও কথা সরছিল না। তাহলে শেষ অবধি পাঁচুদা তার কথা রেখেছিল বল? হ্যাঁ, তাই বলতে পারিস।